জানাচ্ছি আজ ১লা অক্টোবর মঙ্গলবারের বিশেষ সংবাদ। যারা সারাদিন কাজে ব্যস্ত থাকেন তাদের জন্য এই সময় একত্রে সংবাদগুলো জানার বিশেষ এই আয়োজন মাস্টারি সংবাদের। সংবাদের শিরোনাম: প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের, বিএনপি নেতা ডাক্তার শাহাদাতকে চট্টগ্রামের মেয়র ঘোষণা, পাচার হওয়া অর্থ ফেরাতে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে দুদকের বৈঠক, কর্মস্থলে না ফেরা পুলিশ সদস্যদের নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সতর্কবার্তা, সেপ্টেম্বরে এলো ২৮,৮৫৬ কোটি টাকার প্রবাসী আয়, এক দফা দাবিতে সারা দেশে নার্সদের কর্মবিরতি, জামিন পেলেন রানা প্লাজার মালিক সোহেল রানা, সাকিবের জন্য কোহলি পান্তের উপহার, ভারতের কাছে ভরাডুবির ব্যাখ্যায় যা বললেন শান্ত। বিস্তারিত সংবাদ। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। আজ দুপুরে বাসভবন যমুনায় গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, সেনাবাহিনী প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এর আগে আজ সকালে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি। খাগড়াছড়িতে মামুন হত্যার জেরে পাহাড়ে সৃষ্ট সংঘাত সহিংসতার রেশ কাটতে না কাটতেই ধর্ষণ চেষ্টার অভিযোগে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানা নামে এক শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ দুপুরের দিকে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। হত্যার ঘটনার পরপরই এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি উপজেলা সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসন। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিক্ষক আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানা খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিল্ডিং কনস্ট্রাকশন ও সেফটি বিভাগের চিফ ইন্সট্রাক্টর ছিলেন। বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের। আকস্মিক বন্যায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলার লাখ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে। এরই মধ্যে বন্যায় মানুষের প্রাণহানি ঘটেছে। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৃহস্পতিবার ফেনী সদর এলাকায় বন্যা দুর্গত বানভাসী মানুষের জন্য চট্টগ্রাম মহানগর বিএনপির ত্রাণ কমিটির পক্ষ থেকে ৩,০০০ মানুষের খাদ্য সামগ্রী হস্তান্তরকালে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ বলেন, এই অবস্থায় জনগণের দল হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছি। তিনি আরও বলেন, মানুষের বিপদে বিএনপি সবসময় এগিয়ে আসে। বন্যার কারণে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর বাতিল করা কর্মসূচির বাজেটের টাকা বন্যা দুর্গতদের দেওয়া হবে। দলমত নির্বিশেষে সবাইকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি নেতা ডাক্তার শাহাদাতকে চট্টগ্রামের মেয়র ঘোষণা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগে ফলাফল বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আজ দুপুরে চট্টগ্রামে নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিন এ রায় দেন। রায় ঘোষণার পর ডাক্তার শাহাদাত সাংবাদিকদের বলেন, রায়ে নির্বাচন কমিশন সচিবকে আদেশ দেওয়া হয়েছে ১০ দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করে আমাকে মেয়র পদে আসীন করার জন্য। পাচার হওয়া অর্থ ফেরাতে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে দুদকের বৈঠক। দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে এবং প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আজ রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুদকের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ৪ সদস্যের একটি প্রতিনিধি দলের সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি দলের সদস্যরা হলেন ইউরোপীয় ইউনিয়নের হেড ডেভেলপমেন্ট কোঅপারেশন মিশেল ক্রেজা, ইনক্লুসিভ গভর্নেন্সের প্রোগ্রাম ম্যানেজার পাবলো পেদিন পেরেজ, নাদের তানজাদ গেস ও কিশোয়ার আমিন। সভায় দুদকের কার্যক্রম সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করা হয়। এছাড়া দুদকের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ করে মানি লন্ডারিং প্রতিরোধ ও পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে
ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল তাদের পক্ষ থেকে দুদককে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। কর্মস্থলে না ফেরা পুলিশ সদস্যদের নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সতর্কবার্তা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত বলেছেন, পুলিশের যেসব সদস্য এখনও কর্মস্থলে যোগদান করেননি তাদের আইনের আওতায় আনতে হবে। আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি বলেন, আমরা আনসার পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। 2-1 দিনের মধ্যে আপনারা সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি পাবেন। যারা এখনও কাজে যোগদান করেনি তাদের আমরা পুলিশ বলবো না, তাদের ক্রিমিনাল বলবো। সেপ্টেম্বরে এলো 28,856 কোটি টাকার প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে, সেপ্টেম্বরের পুরো সময়ে 240 কোটি 48 লাখ ডলার পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 28,856 কোটি টাকারও বেশি। প্রতিদিন এসেছে 8 কোটি ডলারের বেশি বা প্রায় 962 কোটি টাকা। মাসের পুরো সময় 2.40 বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে রেমিটেন্সের পরিমাণ। গত বছরের সেপ্টেম্বরে এসেছিল 133 কোটি 43 লাখ ডলারের রেমিটেন্স, যা গত বছরের একই সময়ের মাসের তুলনায় 107 কোটি ডলার বেশি। এক দফা দাবিতে সারা দেশে নার্সদের কর্মবিরতি। আজ সকাল 9টা থেকে এক দফা দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশের হাসপাতাল ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে 3 ঘন্টার কর্মবিরতি পালন করছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ঢাকা মেডিকেলের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, নার্সিং মিডওয়াইফারি সংস্কার পরিষদ কর্তৃক নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল থেকে সব ক্যাডারের প্রত্যাহার করে যোগ্য ও অভিজ্ঞদের পদায়নের জন্য আমরা গত 9 সেপ্টেম্বর থেকে বিভিন্নভাবে আন্দোলন করে আসছি। নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম ও সদস্য সচিব ডক্টর মোহাম্মদ নুরুল আনোয়ারের মাধ্যমে একবার মাননীয় প্রধান উপদেষ্টা ও 2 বার স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে, কিন্তু আমরা আশানুরূপ কোনো বক্তব্য শুনতে পাইনি। তিনি আরও বলেন, গত 24 সেপ্টেম্বর সংস্কার পরিষদ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আমাদের এক দফা এক দাবি পূরণের লক্ষ্যে সরকারকে 3 কর্মদিবসের সময় দেওয়া হয়েছিল। সরকার উল্লেখিত সময়ের মধ্যে আমাদের ন্যায্য দাবির পক্ষে কোনো ধরনের ইতিবাচক সাড়া না দেওয়ায় সংস্কার পরিষদ 2 দিনের কর্মবিরতির সিদ্ধান্ত নেয়। আজ ও আগামীকাল 2 দিন সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। তবে কর্মবিরতি চলাকালীন হাসপাতালে জরুরি ও মুমূর্ষু রোগীদের সেবায় নার্স ও মিডওয়াইফ জরুরি স্কোয়াডে নিয়োজিত থাকবে। সাভারের রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় করা মামলায় ভবন মালিক সোহেল রানাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান খান ও বিচারপতি KM হাফিজুল আলমের বেঞ্চ রানাকে 6 মাসের জামিন দেন। সোহেল রানার পক্ষে শুনানি করেন আইনজীবী সাজ্জাদ আলী চৌধুরী এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ রানা। মাসুদ রানা বলেন, এই জামিন আদেশের বিরুদ্ধে আমরা দ্রুতই চেম্বার বিচারপতির আদালতে যাব। সাকিবের জন্য কোহলি পান্তের উপহার। কানপুর টেস্ট শেষ হতেই একটি প্রশ্ন জাগছে বারবার, তবে কি ক্যারিয়ারের শেষ টেস্ট খেলে ফেললেন সাকিব আল হাসান? এর উত্তর পেতে অপেক্ষা করতে হবে আর অল্প কিছুদিন। তবে আপাতত ভারত সফর দিয়ে বিদেশের মাটিতে শেষ টেস্ট খেললেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এ উপলক্ষে কানপুর টেস্টের পর সাকিবকে বিশেষ উপহার হিসেবে হাতে ব্যাট তুলে দেন বিরাট কোহলি ও ঋষভ পান্ত। এছাড়া কোহলির সঙ্গে খুনসুটিতে মেতে উঠতে দেখা যায় সাকিবকে। অক্টোবরে বাংলাদেশে সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। মিরপুরে হবে সিরিজের প্রথম টেস্ট। অবসর ঘোষণায় সেই টেস্ট খেলে বিদায় নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন সাকিব। তবে তার সে ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তার বিরুদ্ধে হত্যা মামলা হয়, তাই দেশে ফিরতে বিসিবির কাছে নিরাপত্তা চান সাকিব। তবে তার নিশ্চয়তা দিতে পারেননি ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি। কাজেই ধরে নেওয়া হচ্ছে ভারতের মাটিতেই সাকিব খেলেছেন ক্যারিয়ারের সর্বশেষ টেস্ট। অনেকটা অপ্রত্যাশিতভাবে নীরবে নিভৃতে টেস্ট ক্রিকেট থেকে বিদায় হলো বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের। উপহার দিয়ে সাকিবকে টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন বিরাট কোহলি ও ঋষভ পান্ত। ভারতের কাছে ভরাডুবির ব্যাখ্যায় যা বললেন শান্ত। বৃষ্টির কারণে 2.5 দিনের কানপুর টেস্টেও বাংলাদেশ ড্র করতে পারেনি।
7 উইকেটের হারে স্বাভাবিকভাবেই হতাশ নাজমুল হোসেন শান্ত। লক্ষ্য ছিল স্বাগতিকদের বিপক্ষে দারুণ কিছু খেলা উপহার দেওয়া, কিন্তু সিরিজ শুরু হওয়ার পর থেকে দেখা গেছে কথা আর কাজে কোনো মিল নেই। ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। এই কন্ডিশনে আমাদের ভালো ব্যাটিং করা দরকার ছিল। আপনি যদি ব্যাটারদের দিকে তাকান দেখবেন 30-40 বল খেলার পরেই আউট হয়েছে তারা। অন্তত একজন ব্যাটারের বড় ইনিংস খেলা গুরুত্বপূর্ণ ছিল। এমন মুহূর্তে অশ্বিন, জাদেজা যেমনটা ব্যাট করেছিল, তারা সত্যিই দুর্দান্ত ব্যাটিং করেছিল। এ সময় আমাদের প্রয়োজন ছিল কিভাবে উইকেট নেওয়া যায় তেমন বোলিং করা, যার মূল্য আমাদের দিতে হয়েছে।